আসন সমঝোতায় ব্ল্যাকমেইল করা হলো জামাত আমিরকে। কারা আছে নেপথ্যে? ব্ল্যাকমেইলের শিকার বাংলাদেশ জামায়াত ইসলামী। নিজের শরিক জোট দলগুলোর মাঝে আসন ভাগাভাগি নিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি দলটি। যোগ্যতা নেই, তবুও জোটে থাকার কারণে কোনো কোনো দল তো আবার প্রধানমন্ত্রীর পদটিও চাচ্ছে। নির্বাচনে জিতেই নি, তার আগেই আসন ভাগাভাগি। কি রাজনীতি! যে কারণে বলা হচ্ছে নিজ শরিক দলগুলোর কাছে ব্ল্যাকমেইলের শিকার জামাত ইসলামী। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই কারণ, যে কারণে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে জামাত ইসলামী। কিভাবে অতিরিক্ত আসনের লোভে শরিক জামাতকে সরকার গঠন থেকে দূরে ঠেলে দিয়েছে, আর কোন কোন শরিক দলের প্রতারণায় নির্বাচনে হারতে যাচ্ছে দলটি, এবং কেন এই জোটকে এখন আর সরকার হওয়ার জোট নয় বরং শক্তিশালী বিরোধী জোট হওয়ার মনে হচ্ছে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমি আছি আপনাদের সাথে কামরুন নাহার রাখি। গতকাল যারা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে দেখেছেন, তাদের সবার মনে একটাই প্রশ্ন জেগেছে, হাসি খুশি মানুষটাকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে কেন? তিনি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যখন তিনি চাইলে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেন, কিন্তু চাইলেন সবাইকে নিয়ে দেশ গড়তে। তিনি ডাক দিলেন ঐক্যের, কিন্তু তিনি ভাবতেও পারেননি এই উদারতাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তিনি ভাবেননি যাদের তিনি ভাই মনে করে বুকে টেনে নিলেন তারাই তার বুকে মারবে, তারাই তাকে ব্ল্যাকমেইল করবে। গলার কাটা এমনভাবে আটকে গেছে যে না পারছেন উগলে দিতে, না পারছেন গিলতে। জোটের শরিকরা বাস্তবতা ভুলে আবেগের বশবর্তী হয়ে এমন সব আসন দাবি করছে এবং নিচ্ছে যা দিন শেষে পুরো জোটকেই ডুবিয়ে দিতে পারে। রাজনীতি আসলে রেসের মাঠ। এখানে বাজি ধরতে হয় জেতার মতো ঘোড়ার উপর, দুর্বল ঘোড়ার আবেগে নয়। কিন্তু জামাতের কিছু শরিক দলের তথাকথিত বাঙালি রাজনীতির মস্তিষ্ক সেটা বুঝতে ব্যর্থ হয়েছে। তাদের যুক্তি সহজ, দল ছোট হলেও 30, 40, 50টি আসন চায়, কারণ পরিচিতি দরকার, ব্র্যান্ডিং দরকার, কর্মীদের খুশি করা দরকার, নেতা সাজতে হবে। কিন্তু ভাবুন, আপনার হাতে এক শক্তিশালী রেসের ঘোড়া আছে যার জয়ের সম্ভাবনা 90%, সেটি জামাত। আর একটি দুর্বল ঘোড়া, শরিক দল, যার জয়ের সম্ভাবনা মাত্র 5%। সরকার গঠন করতে চাইলে আপনি কাকে দৌড়াতে দেবেন? বুদ্ধিমানের কাজ ছিল শরিকদের 3, 5 বা 7টি নিশ্চিত আসনে সন্তুষ্ট থাকা, বাকি আসনগুলোতে জামাতকে পূর্ণ সমর্থন দিয়ে জিতিয়ে আনা। তাতে লাভ কি হতো? জোটের মোট আসন বাড়ত এবং ক্ষমতায় যাওয়ার পথ আরো সহজ হতো। দ্বিতীয়ত, সরকার গঠনের ম্যাজিক ফিগার 151-তে পৌঁছানো তখন অনেক সহজ হতে পারত, কিন্তু তা করা হলো না। বরং বাজি ধরা হলো নিজেদের ঘরের দুর্বল ঘোড়াগুলোর উপর। ভাবা হলো একটা চান্স নিয়ে দেখি না, অথচ এ চান্স নেয়ার মানসিকতা নিশ্চিত পরাজয়ের রেসিপি। আজ প্রতিপক্ষ বিএনপি মুচকি হাসছে, কারণ তাদের কাজটা আপনারাই সহজ করে দিয়েছেন। জামাত ইসলামের মূল সমস্যা হলো তাদের কাঁধে দায়িত্ব ও দরদ দুটোই বেশি। গত 15 বছরে জুলুম আর 2024-এর বিপ্লবের পর তারা চেয়েছিল অভিভাবকের ভূমিকায় থাকতে, সবাইকে নিয়ে চলতে, আর এই সুযোগটা কাজে লাগিয়েছে ছোট দলগুলো। জামাতে আমির হয়তো প্রকাশ্যে বলছেন না, কিন্তু বাস্তবতা হলো তিনি কার্যত জিম্মি। শরিকদের চাপ স্পষ্ট, 10, 20, 50টি আসন না দিলে আমরা জোটে থাকবো না, আমরা না থাকলে আপনারাও ক্ষমতায় যেতে পারবেন না। এই ইমোশনাল ব্ল্যাকমেইলের ফাঁদে পড়ে জামাত প্রয়োজনের চেয়ে বেশি কোরবানি করে ফেলেছে। কিন্তু রাজনীতিতে অতিরিক্ত কোরবানি অনেক সময় বোকামি হয়ে দাঁড়ায়। জামাতে সাংগঠনিক ক্ষতি নাও হতে পারে, কিন্তু ক্ষতিটা হবে বাংলাদেশের, কারণ ভারসাম্যহীন সরকার দেশকে আবার একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেবে। তারেক রহমান নিজে না চাইলেও তাকে একনায়ক বানানো হবে। এরা সময় প্রমাণ করবে, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আবেগ, সাময়িক আনন্দ আর নমিনেশনের উল্লাস দিয়ে রাজনীতি হয় না। প্রশ্নটা খুবই সহজ, এই জোটের গঠন কি সরকার গঠনের উপযোগী, নাকি কেবল শক্তিশালী বিরোধী দল হওয়ার মতো? যখন জেনে বুঝে 50 থেকে 60টি আসনে এমন প্রার্থীদের দেয়া হয় যাদের জামানত টিকবে না, তখন আসলে প্রতিপক্ষকে আসন উপহার দেয়া হয়। এর ফলে জামাত জোট হয়তো 100 থেকে 110টি আসন পাবে। এতে শক্তিশালী বিরোধী দল হওয়া সম্ভব, সরকার গঠন নয়। শরিকরা নিজেদের নেতাদের খুশি করতে গিয়ে যে রাজনৈতিক অদূরদর্শিতা দেখিয়েছে তার মাসুল দেবে পুরো জাতি। সরকার গঠন করতে স্যাক্রিফাইস নয়, স্ট্র্যাটেজি লাগে। শরিকরা স্যাক্রিফাইস তো করেইনি, উল্টো কৌশলটাই নষ্ট করে দিয়েছে। আসুন একটা স্পেসিফিক উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন কেন এমন ঘটনা ঘটছে। ঢাকা 19 আসন, সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত, প্রায় 9 লাখ ভোটার, শ্রমিক অধ্যুষিত, অত্যন্ত স্পর্শকাতর ও প্রবণ এলাকা। এখানে নির্বাচন মানে শুধু পোস্টার নয়, এখানে লাগে মাঠের মানুষ, এলাকার দখল, শ্রমিকদের পালস বোঝার ক্ষমতা। এই গুরুত্বপূর্ণ আসনে এনসিপি মনোনয়ন দিয়েছে মিসেস দিলশানা পারুলকে। তার বাড়ি সিরাজগঞ্জ। একসময় সেখানে নির্বাচন করতে চেয়েছিলেন,
ছিলেন, মনোনয়নও জমা দিয়েছিলেন, দীর্ঘদিন ছিলেন অস্ট্রেলিয়ায়। হঠাৎ দেশে এসে এনসিপির টিকিট নিয়ে শাপলা মার্কায় দাঁড়িয়ে গেলেন সাভার আশুলিয়ায়। ভাবুন তো, 9 লাখ ভোটারের এই এলাকায় এমন একজন প্রার্থী যাকে 9 জন মানুষও চেনে না, যিনি কিনা সেখানে থাকেননি। তিনি কি সাভারের গার্মেন্টস শ্রমিকদের পালস বোঝেন? তিনি কি স্থানীয় মাস্তানি সিন্ডিকেট আর কাঁচা রাজনীতি সামলাতে পারবেন? এটা কি নির্বাচন নাকি মশকরা? এই আসনটি জামাত জোটের কোনো হেভিওয়েট প্রার্থীকে দিলে জয়ের সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু এনসিপিকে খুশি করতে গিয়ে এটি এখন নিশ্চিত লস প্রজেক্টে পরিণত করা হয়েছে। ফলাফল কি? বিএনপি প্রার্থী ঘরে বসে থাকলে অটোমেটিক জিতে যাবে। এখানে জামাতের কিছুই করার নেই। জোটের এই ফাইজলামি আসলে মেনে নেওয়ার মতো না। এটা একটা উদাহরণই প্রমাণ করে বাঙালি মস্তিষ্ক বাস্তবতা বোঝে না। তারা মনে করে দাঁড়িয়ে গেলেই এমপি হওয়া যায়। আরেকটি উদাহরণ দেই, বাংলাদেশ খেলাফতে মজলিসের দলটি এখন দুভাগে বিভক্ত। একদিকে মামুনুল হকের গ্রুপ, তাদের দেয়া হয়েছে 20টি আসন, অন্যদিকে আহমেদ আব্দুল কাদের গ্রুপ, তাদের দেয়া হয়েছে 10টি আসন। অর্থাৎ এক খেলাফত মজলিস, এরাই নিয়ে গেছে মোট 30টি আসন। এখন প্রশ্নটা খুব সরল, এই 30টির মধ্যে 3টি আসনেও কি খেলাফত মজলিসের মার্কা বাস্তবে জিততে পারবে? উত্তর সবাই জানে, পারবে না। আসলে এই জোটটা হয়েছে এক ধরনের ব্ল্যাকমেইলিং জোট। আলোচনা শেষে একটা প্রবাদ মনে পড়ে, পাল্লায় ব্যাং বাবা, আর জামাত ঠিক সেই অবস্থাতেই আছে। শরিকদের এক পাশে বসালে অন্য পাল্লা থেকে লাভ দেয়া ব্যাঙের মতো সবটাই জামাতের ঘাড়ে। শিগগিরই তারা বুঝবে, যাদের জন্য এত স্যাক্রিফাইস আর আত্মত্যাগ করা হলো, দিন শেষে তারা না নিজেরা জিততে পারবে, না জামাত জোটকে জেতাতে পারবে। তবে এখনো সময় আছে। 22শে জানুয়ারির আগে যদি এনসিপি খেলাফত মজলিস সহ অন্য শরিকরা বোঝে যে এখন সবচেয়ে জরুরি কাজ হলো জামাতকে জেতানো, তাহলে তারা নিজেদের দুর্বল আসনগুলো থেকে প্রার্থিতা প্রত্যাহার করে সে আসনগুলো জামাতের জন্য ছেড়ে দিতে পারে। এই কাজটি করে দেখিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। রাশেদ প্রধান কোনো আসনেই দাঁড়াননি, কোনো মনোনয়ন দেননি, তবুও জোটে আছেন, থাকবেন। এটা রাজনৈতিক দূরদর্শিতা। অতিরিক্ত আসন নিয়ে সবখানে হেরে যাওয়ার চেয়ে কম আসন নিয়ে জামাতকে জিতিয়ে সরকারে যাওয়াই যদি সবাই বোঝে, তবে জোটের ক্ষমতায় যাওয়ার পথ খুলবে। কিন্তু হায় বাঙালি, সে কি আর থেকে শেখে? তারা ঠকিয়ে শেখে। আজকে বিশ্লেষণ হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু যেদিন রেজাল্ট বের হবে সেদিন হয়তো আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।